সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয়, উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল। উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন, পাশ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে, কল্যাণ ব্যানার্জি সেটাকে সংশোধন করছিলেন। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিক্ষা, মেধা ইত্যাদির ক্ষেত্রে অনেকটা রিচ হিউম্যান রিসোর্স আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে। আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছে। অসম্ভব এক উচ্চমানের ইংরেজি, সে ইংরেজি শুনলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি না থাকলে তো সবই ফাউল হচ্ছিল দেখছিলাম, এমনকি জাজের, মহামান্য একজন বিচারপতির নামও ভুল বলছিলেন। তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং তাদের অতি মিত্র ঘনিষ্ঠ এক শ্রেণীর প্রচার মাধ্যম, ইলেকট্রনিক্স, প্রিন্ট, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া, যারা তৃণমূল কংগ্রেস নেত্রী বা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের দ্বারা নানাভাবে উপকৃত, তারা গত 2-3 দিন ধরে পশ্চিমবাংলার এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে কার্যত ড্রামা এবং মিথ্যা প্রচার, এর একটা ন্যারেটিভ তৈরি করার আপ্রাণ চেষ্টা করছেন। প্রথম দিন ইলেকশন কমিশনকে কেন্দ্র করে কালো চাদর গায়ে দিয়ে সবটাই পরপর মিথ্যা প্রমাণিত হয়েছে। যেমন মুখ্যমন্ত্রী হাতে সাউন্ড বক্স এবং মাইক্রোফোন নিয়ে এসেছেন, সেটা নিয়ে আসতে ভুলে যাননি, তো বাড়ির কাপড় পরে চলে এসেছিলেন। এসে অভিযোগ করেছিলেন দিল্লি পুলিশ বঙ্গভবন সার্চ করেছে, যা তিনি প্রমাণ করতে পারেননি। ভিডিও, সিসিটিভি ফুটেজ কোনোটাই দেখাতে পারেননি। উল্টে দিল্লি পুলিশের পক্ষ থেকে ওনার মিথ্যাচারের পর্দা ফাঁস করা হয়েছে। দ্বিতীয়ার্ধে বিকালবেলা, সন্ধ্যেবেলা, ইভিনিংয়ে তিনি কালো চাদর গায়ে জড়িয়ে ইসিআইয়ের ভিতরে ঢুকেছেন এবং ইসিআইয়ের সামনে বেরিয়ে এসে তিনি বয়কট করলেন, ইত্যাদি করলেন, এরকম সিইসি দেখিনি, ইত্যাদি ইত্যাদি তার রাজনৈতিক ভাষণ দেওয়ার চেষ্টা করেছেন। গতকাল সাংবাদিক সম্মেলন করেছেন বঙ্গভবন থেকে, এসআইআর এর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন এবং গতকাল সন্ধ্যে থেকেই প্ল্যান্টেড নিউজ, যে এই প্রথম কোন রাজনৈতিক লোক মুখ তমুক তারা যাচ্ছেন, তিনি একদম স্বাধীনতার পরে এই প্রথম, বা সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার পরে এই প্রথম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যাচ্ছেন, ইত্যাদি হবে, কাল বড় কিছু ঘটবে, একদম বিরাট কিছু, একটা বড় বিস্ফোরণের অপেক্ষায় পশ্চিমবঙ্গ ছিল, ভারতবর্ষ ছিল। এবং আমরা দেখলাম কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো, এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আমরা যারা, আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের যারা আইন বা রাজনীতি সম্পর্কে খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই কেউ লাইভ দেখেছেন, কেউ পরে ভিডিও সংগ্রহ করে দেখেছেন, কেউ নিউজ চ্যানেলের মাধ্যমে জেনেছেন বা অন্যান্যভাবে জেনেছেন। তাতে মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি, তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়ান, এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন। তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 জন সম্মানীয় রেসপেক্টেড জাজেস, তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন। সরাসরি না না বলে ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন, হি ইজ কম্পিটেন্ট এনাফ, তিনি যথেষ্ট দক্ষ লয়ার, বিচক্ষণ আইনজীবী,
তিনি এটা সওয়াল জবাব ইত্যাদি করুন। তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন, সবাই দেখেছেন। এবং আনফরচুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন, সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয়, উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল। উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন, পাশ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে, কল্যাণ ব্যানার্জি সেটাকে সংশোধন করছিলেন। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিক্ষা, মেধা ইত্যাদির ক্ষেত্রে অনেকটা রিচ হিউম্যান রিসোর্স আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে তাদের লজ্জা লেগেছে। বাংলায় বলতে পারতেন, অনুবাদক রাখতে পারতেন, সেগুলোও নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে পিটিশন করলে অ্যালাউ করতে। তা প্রত্যেকেরই লিমিটেশন থাকে, কিন্তু এটা আমরা দেখেছি। মূলত উনি বা উনারা প্রথম দিন থেকে দুটো কাজ করার জন্যই এই মরিয়া চেষ্টা করছেন। একটা হচ্ছে এসআইআর কে ভণ্ডুল করা, 2 বছরের কাজ 2 মাসে কেন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে উনি চান 2024 সালে মৃতযুক্ত, ফেক যুক্ত, ট্রিপল ডবল এন্ট্রি যুক্ত এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা যুক্ত ভোটার তালিকায় নির্বাচন হোক, যা ইতিমধ্যে মাইক্রো অবজারভাররা আসার আগেই বিএলওদের দ্বারাই, উনার নিয়োগকৃত বিএলওদের দ্বারাই 58 লক্ষ বাদ হয়েছে। সেই 58 লক্ষর পরে 6 নম্বর ফর্মে ওই 58 লক্ষ বাদ যাওয়া লোকের মধ্যে কয়েকশো জমা পড়েছে কিনা সন্দেহ আছে, হাজারের সংখ্যা পেরিয়েছে কিনা সন্দেহ আছে, লাখ তো অনেক দূরের কথা। অর্থাৎ অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে বৈধভাবেই 58 লক্ষ লোকের নাম চলে গেছে। এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশনের খসড়া ভোটার তালিকায় অপশন ছিল, যদি ড্রাফট ভোটার লিস্টে কারণ নাম বিএলওরা বাদ দিয়ে থাকেন বা বাদ গিয়ে থাকে, তিনি 6 নম্বর ফর্মে ইনক্লুশনের জন্য আবেদন করতে পারবেন, অথবা কোনো মৃত বা অবৈধ ভোটার থেকে থাকলে 7 নম্বর ফর্মে ওই বিধানসভা কেন্দ্রের যে কোনো একজন নাগরিক আপত্তি করতে পারবেন। 7 নম্বর ফর্ম কয়েক লক্ষ জমা হয়েছে যেটুকু আমি জানি। 6 নম্বর ফর্মের সংখ্যা হয়তো কয়েকশো হবে, লক্ষাধিক কখনোই হবে না। এটুকু আমি হলপ করে যেটুকু আমার সোর্স বা রাজনৈতিক দল হিসেবে যেটুকু আমরা জেনেছি সেটুকু আমরা বলতে পারি। উনার উদ্দেশ্য, আবারও বলি, এসআইআর ভণ্ডুল করা এবং 2024-এর ভোটার তালিকায় ভোট করা। উনি আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছেন। প্রাথমিকভাবে বলবো, সুপ্রিম কোর্ট কি করেছেন সেটা আমরা দেখেছি। আজকের ইন্টারিম অর্ডার কিভাবে কনক্লুড করেছেন, আবার 9 তারিখ রেখেছেন, সেটাও সবাই দেখেছি। সব পক্ষকে হলফনামা দিতে বলেছেন, সেটাও আমরা দেখেছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে লয়ার ছিলেন, তিনি যখন বলেছেন আমাদের একটি আবেদন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেটাও একই সঙ্গে শুনানি করা হোক, সেটাও দেখেছি। এবং সুপ্রিম কোর্ট কি বলেছে সেটাও সবাই আমরা জেনেছি। ওনার আজকে মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভার আটকানো। মাইক্রো অবজারভার কেন আটকানো দরকার? মালদা জেলার এক মাইক্রো অবজারভার তার পরিচয় গোপন করার স্বার্থে আমাকে অডিও ক্লিপ পাঠিয়েছেন। আমি 6 PM আমার এক্স এবং এফবি হ্যান্ডেলে সেটা পোস্ট করব, আপনারা দয়া করে সেটা শুনে নেবেন, কালেক্ট করে নেবেন। কেন মাইক্রো অবজারভাররা থাকার জন্য ওনার অসুবিধা হচ্ছে? উনি প্রশ্ন তুলেছেন যে ভারতবর্ষের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কেবলমাত্র পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার কেন? ইলেকশন কমিশন কি বলবে তাদের কথা, সুপ্রিম কোর্ট সব শুনে কি বলবে, সুপ্রিম কোর্টের অধিকার ইখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু আমি এই রাজ্যের বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে কারণটা বলে দিচ্ছি।
মাইক্রো অবজারভার এই রাজ্যে দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন, তার কারণ এসডিও র্যাঙ্কের ইআরও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নন্দিনী চক্রবর্তীর প্রশাসন, আগের মনোজ পন্থের প্রশাসন ইলেকশন কমিশনকে দেয়নি। ভারতবর্ষ সর্বত্র বলা আছে এসডিও র্যাঙ্কের অফিসার হতে হবে। এসডিও র্যাঙ্কের অফিসার কারা হবেন? ডাগরের আইএসরা হবেন এবং ডাব্লিউবিসিএস এ ক্যাটাগরিতে যারা পাস করবেন তারাই হবেন। যারা জয়েন্ট বিডিও থেকে প্রমোশন পেয়েছেন, ল্যান্ড ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে তাদেরকে ইআরও করা যাবে না। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে স্পেয়ার করেছেন তালিকা দেন। তালিকা সবার কাছে আছে, আমার কাছে আছে। 294 অ্যাসেম্বলি, 294 ইআরও, 225টা ইআরও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইআরও হতে পারেন না, ইনারা ইআরও করেছেন। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট ডাব্লিউবিসিএস অফিসার রয়েছেন। এখনো 10 জন আইএএস অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন। অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে। এখান থেকে বেরোতে পারবেন না, কারণ ইআরও গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে আপনি সেই জায়গায় দেননি। আপনি জয়েন্ট বিডিও, আপনার কিছু স্থাবক অফিসারকে আপনি দলগতভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ইআরও পোস্টে বসিয়েছেন। সংখ্যা কত? 225 আউট অফ 294। এটা সামনে আসবে। আপনি নিয়ম ভেঙেছেন বলে বিশেষ কারণে মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন দিয়েছে। আপনি আইন ইলেকশন কমিশনকে কোঅপারেট করেননি বলে এটা হয়েছে। শুধু তাই নয়, নাম পদবীর বানান ভুলের ক্ষেত্রে ইলেকশন কমিশন বলেছেন যে বিশেষ বিশেষ ব্যক্তি অথার ইত্যাদি এরকম একটু উল্লেখ করেছেন। তা সেখানে একটু সতর্ক যত্নবান হওয়া উচিত। আমরাও মনি যত্নবান শুধু নয়, যে বিএলওরা এবং আধিকারিকরা এই ইআরওরা ইচ্ছাকৃত ভুল করেছেন। কন্ট্রাকচুয়াল লোকেদের দিয়ে, পার্ট টাইমারদের দিয়ে এন্ট্রি করিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেমন বসিরহাট 2 এর জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সেটা কার্যকর করেনি। তারা ইলেকশন কমিশনে আপিল করেছে পুনর্বিবেচনার জন্য। আমরা মনে করি বিহার সরকার যেভাবে ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে আজকে নাম পদবি ইত্যাদি ভুলের মাসুল লক্ষ লক্ষ সাধারণ ভোটারকে দিতে হয়েছে। যে বিষয়ে গত পরশুদিন আমরা মুখ্য সচিবের কাছে দেখা করতে চেয়েছিলাম, উনি দেখা করেননি। আমরা রাজ্যপালের কাছে দাবিপত্র দিয়েছি। সমস্ত জেলা শাসক অর্থাৎ ডিইউদের কাছে বিজেপির পক্ষ থেকে এই সুনির্দিষ্ট ইস্যুতে দাবিপত্র দেওয়া আছে। ওনার আজকের মিশন, গত 3 দিনের মিশন ফেল করেছেন উনি। এক এসআইআর আটকাতে গেছিলেন, আটকাতে পারেননি। 2 মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, ওনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইআরও দেননি ডাব্লিউবিসিএস এবং আইএস অফিসারদের। তৃতীয়, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য, যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু। আমরা অর্ডার রিজার্ভ রেখেছি। সুপ্রিম কোর্ট যা অর্ডার দেবে ভারত সরকারেরই বিষয়, আধার অথরিটির বিষয়।
সেটা তারা বুঝবেন, এবং সুপ্রিম কোর্ট কি অর্ডার দিবে সে নিয়েও আমার কোনো মন্তব্য নেই। উনি আজকে গেছিলেন এক এসআইআর বন্ধ করতে 3 দিন ধরে, ফেল, বিগ জিরো। উনি মাইক্রো অবজারভার হাঁটাতে গেছিলেন, আপাতত সে চেষ্টাতে কোনো ফলপ্রসূ ফল উনি নিয়ে আসতে পারেননি। 3, আধারকে তিনি নাগরিকত্বের প্রমাণ হিসেবে করতে চেয়েছিলেন, নিজেও আগ বাড়িয়ে মিস্টার দেওয়ানকে থামিয়ে দিয়ে সওয়াল করেছেন, বলেছেন সওয়াল ঠিক নয়, আবেদন। অসম্ভব এক উচ্চমানের ইংরেজি, সেই ইংরেজি শুনলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি না থাকলে তো সবই ফাউল হচ্ছিল দেখছিলাম, এমনকি জাজের মহামান্য একজন বিচারপতির নামও ভুল বলছিলেন, কল্যাণ ব্যানার্জি কারেকশন করালেন। এটা বাংলার ক্ষেত্রে লজ্জা। লিমিটেশন থাকতে পারে, বাংলাতে বলতে কেউ আপত্তি করেনি, বাংলা মিডিয়াম থেকে পড়ে গেছেন, অনুবাদক রাখুন। হাম কিসি সে কাম নেই, আমি সব জানি, সব জানতা, এই জিনিস আমরা আমাদের পক্ষে শুভকর নয় বলে আমি মনে করি। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, অতি সক্রিয়তা, উনি যে নির্বাচনে হারবেন, উনি যে ভারতীয়দের উপর বিশ্বাস করছেন না, উনি যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন, পরিষ্কার হয়ে গেছে। এই বঙ্গভূমির সৃষ্টিকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, আর এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের হাতে তুলে দিতে চান এই রাজ্যের সরকার, এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস, তার সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তিনি এই সক্রিয়তা দেখিয়েছেন। অর্থাৎ যতই স্তাবক চ্যানেল বা স্তাবকরা চেষ্টা করুন না কেন, চ্যানেলদের একাংশ চেষ্টা করুন না কেন যে সিজ ফাইটার লড়ছে ইত্যাদি ইত্যাদি, সেই লড়াইটা ভারতীয়দের জন্য নয়, বাঙালি হিন্দুদের জন্য নয়। এই লড়াইটা সম্পূর্ণভাবে আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য লড়াই, এবং দ্বিতীয়ত অভারতীয়দের এবং ভুয়া মৃত ভোটারদেরকে ভোটার তালিকায় রেখে দেওয়ার লড়াই। এই লড়াইয়ের সঙ্গে বাংলার আপামর মানুষের কোনো স্বার্থ যুক্ত নয়, স্বার্থ বিরোধিতার কাজ করছেন, এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা এটা নিয়ে সব ভোটারদের দুয়ারে 10ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি এই মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তার ভূমিকা নিয়েছেন। পশ্চিমবাংলার লক্ষ লক্ষ পরিবারে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী প্রচারক কর্মীরা পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর এই আচরণ। দাদা, তৃণমূল নেত্রী তখন মুখ্যমন্ত্রী নিজে যেভাবে আজকে সভা করতে সুপ্রিম কোর্টে হাজির হলেন, তার কি কোনো রাজনৈতিক গুরুত্ব বা কোনো তাৎপর্য আছে? না, মরিয়া চেষ্টা, রাজনৈতিক গুরুত্ব নেই। আমি আবারও রিপিট করি, দুটো কারণে গেছেন। 2 বছর লাগবে বলে উনি অনেককে বলে গেছেন, উনার ঘনিষ্ঠ লোকেরা বিভিন্নভাবে খবর আমাদের পাঠিয়েছেন। ওনার ডায়ে বায়ে যারা আছে সবাই যে উনার লোক তা নয়, খবর পাঠিয়েছেন। উনি বলে গেছিলেন যে আমি পুরনো ভোটার লিস্টেই ভোট করাবো, সেই জন্যই আমি সর্বোচ্চ আদালতে যাচ্ছি। সেই প্রশ্নে যাননি ইলেকশন কমিশন, আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারা আইন মানেন, তারা অত্যন্ত সিনিয়র জাজেস ভারতবর্ষে, আইন সংবিধান মেনে ইলেকশন কমিশনকে 324 থেকে 326, মূলত 324 থেকে 329 মূল আমাদের আরপি অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে ইলেকশন কমিশনের অধিকার ক্ষমতার মধ্যেই তারা এগুলো করেছে। এবং তারা ভদ্রভাবে মুখ্যমন্ত্রীকে থামাতে চেয়েছিলেন, বলেছিলেন ইউর অ্যাডভোকেট ইজ ভেরি সিনিয়র অ্যান্ড কম্পিটেন্ট, প্লিজ অ্যালাও। তা উনি তারপরেও যেসব করেছেন সবাই দেখেছেন, এবং আলটিমেটলি প্রমাণ হয়েছে এসআইআর আটকানো, যেটি নবম এসআইআর, নট নিউ, এর আগে 8ম এসআইআর হয়েছে। আর সেকেন্ড হচ্ছে উনি বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতীয় নয়, যারা এখানে এসে আমাদের জমি দখল করছে, রেশন খাচ্ছে, চাকরি নিয়ে নিচ্ছে, 100 দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি করছে,
নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা বিপন্ন হচ্ছে, ধর্মান্তকরণের কাজ হচ্ছে, ধর্মীয় উন্মাদনা বাড়ছে, মৌলবাদ জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে, হরগোবিন্দ দাস চন্দন দাসেরা খুন হচ্ছে, বেলডাঙ্গাতে পরপর উপর্যুপুরি দুদিন ধরে রাস্তা আটকে, জাতীয় সড়ক আটকে, ট্রেন আটকে, আজকে ভারতবর্ষের অভ্যন্তরে থেকে বাংলাকে অশান্ত করছে, জাতীয় সম্পত্তি নষ্ট করছে। সেই 7 সেকেদের আনসারুল বাংলার প্রতিনিধি, তাদেরকে ভোটার তালিকায় রাখার জন্য এই মুখ্যমন্ত্রী প্রচেষ্টা নিয়েছেন। পশ্চিমবাংলার যে যেখান থেকে যে মানুষরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, তাদের কাছে আমি আবেদন করব, জাতীয়তাবাদ, দেশত্ববোধ এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ দিয়ে গেছেন, একে রক্ষা করার লড়াইতে আপনারা ঐক্যবদ্ধ হন। আর মুখ্যমন্ত্রী 550 কিলোমিটার সীমান্তে ফেন্সিং দেওয়ার বেড়ার জমি না দিয়ে আজকে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করার জন্য, 4G আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রক্ষা করার জন্য। এর বিচারের ভার পশ্চিমবাংলার জনগণ। দাদা, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ গিয়েছে, সেই নামগুলো যাতে বাদ না যায়, সেই আবেদন আজকে সুপ্রিম কোর্টে করেছেন। না, উনি অনেক কিছু আবেদন করেছেন। উনি কি কি আবেদন করেছেন, উনার কিছু পোর্টাল, উনার পার্টি থেকে বিন্দু লিখে দিয়েছে, এই ওর সঙ্গে কি আছে? উনি তো চেয়েছিলেন SIR বন্ধ, হয়নি। উনি তো চেয়েছিলেন মাইক্রো অবজারভার উইথড্র করে দিতে, হয়নি। উনি তো চেয়েছিলেন আধারকে নাগরিকত্বের প্রমাণ দিতে, হয়নি। লজিক্যাল ডিসক্রিমিনেন্সি তো উনার লোকেরা করেছে, তখন তো মাইক্রো অবজারভার আসেনি। মাইক্রো অবজারভার তো এসেছে ডিউরিং হিয়ারিং, এবং 3-4 দিন হিয়ারিং হয়ে যাওয়ার পরে। এবং উনি বলেছেন মাইক্রো অবজারভার বিজেপি রুল থেকে, স্টেট থেকে এসেছে, কোন রাজ্যের বাইরের মাইক্রো অবজারভার নেই। অসত্য তথ্য উনি সুপ্রিম কোর্টে দিয়েছেন। মাইক্রো অবজারভাররা ভারতীয়, তারা কোন রাজ্য থেকে আসেননি। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, LIC বা অন্যান্য প্রতিষ্ঠান, কোল ইন্ডিয়া, সেখান যারা কর্মরত আছেন, পশ্চিমবঙ্গের মধ্যেই যে অফিস আছে, সেখানকার স্টাফ যারা স্পেয়ারে বলি এমন 7-8 হাজার সম্ভবত, অ্যাকচুয়াল সংখ্যাটা আমি বলতে পারবো না, সেই সংখ্যাতে তারা মাইক্রো অবজারভার আছেন। আপনারা মালদা জেলার এক মাইক্রো অবজারভারের অডিও, বাঙালি মাইক্রো অবজারভার, তার অডিও আমি 6টার সময় পোস্ট করছি, প্লিজ কালেক্ট ইট। দাদা, এবং সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে জেলা শাসক এবং SDOরা কি লেভেলে নেমেছেন। আর উনি এই মাইক্রো অবজারভার এবং কম্পিটেন্ট ERO অফিসার স্পেয়ার করার ক্ষেত্রে যে ইস্যু তুলেছেন, সুপ্রিম কোর্ট যে ইস্যুটা অ্যাকসেপ্ট করে বলেছে, আপনি কাকে কাকে স্পেয়ার করেছেন আপনি ECI কে আমাদের কোর্টকে জানান, হলফনামাও দিন। তাতে প্রমাণ হয়ে যাবে 294টা EROর মধ্যে 225টা ERO ইলেকশন কমিশন বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে গাইডলাইন ভাইলেশন করে পলিটিক্যালি উনি অ্যাপয়েন্ট করেছেন, যেটা আনএথিক্যাল এবং ইললিগ্যাল।